আরতির বৌমাকে দেখেছিস? সে কত ভালোভাবে নিজের শাশুড়ির খেয়াল রাখে। জানি না কি পাপ করেছিলাম যার জন্য শিল্পার মতো বৌমা পেয়েছি। কবিতা শিল্পাকে অনেক রাগারাগি করে সেখান থেকে চলে যায়। এরপর শিল্পা দুঃখী হয়ে নিজের রুমে চলে যায় এবং মিনার দেওয়া নাম্বারে ফোন করে। আরে বলো শিল্পা, কেমন আছো? তোমার শাশুড়ি কেমন আছে? আমার শাশুড়ি তো সবসময় খুব ভালো থাকে। তুমি বলো, আরতি আন্টি কেমন আছে? মিনা এবং শিল্পা এভাবে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অপরদিকে মিনাকে সবসময় ফোন নিয়ে ব্যস্ত দেখে বিক্রম এবং চম্পা অনেক চিন্তিত হয়ে পড়ে। আরে চম্পা, আমার মনে হচ্ছে তোর বৌদি সেই ডেঞ্জারাস মহিলার বৌমায়ের সঙ্গে অনেক কথা বলছে। হ্যাঁ দাদা, আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু বৌদিকে এখন কিছু বোঝাতে গেলে বৌদি আমাদের কথা বুঝতে চাইবে না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে যায়। মিনার সঙ্গে কথা হওয়ার পর থেকে শিল্পা মাঝে মধ্যেই রান্নাঘরে গিয়ে কাজ করতে শুরু করে দিয়েছিল। শিল্পাকে এভাবে রান্নাঘরে যেতে দেখে তার শাশুড়ি অবাক হয়ে যায়। আরতির বৌমা একে কি এমন শিখিয়ে দিল যে মেয়েটা কাজ করতে শুরু করে দিয়েছে? সত্যি, মেয়েটার সঙ্গে কয়েকদিন থাকতে না থাকতেই আমাদের বৌমা শ্রদ্ধানো শুরু করে দিয়েছে। এই কথাটা আরতির কানে তুলতে হবে। এরকমই একদিন মিনা এবং শিল্পা যখন ফোনে কথা বলছিল, এমন সময় মিনা বলে, শিল্পা, আমরা আর কতদিন পর্যন্ত ফোনের বন্ধু হয়ে থাকবো? আমার মনে হয় আমরা আত্মীয় হয়ে গেলে বেশি ভালো হবে। তোমার কথা আমি বুঝতে পারলাম না, আমরা কিভাবে রিলেটিভ হতে পারি? আরে শিল্পা, আমি বলতে চাইছি, তোমার ননদের সঙ্গে আমার দেওরের বিয়ে হয়ে গেলে কেমন হয়? তোমার ননদ আমার যা হয়ে গেলে তারপর আমরা দুজনে মিলে আরতির উপর রাজ করতে পারবো। মিনার সঙ্গে কথা বলা হয়ে গেলে শিল্পার রুমের বাইরে আসে এবং তার শাশুড়ির কাছে যায়। আরে মম, আমি একটা কথা বলতে চাই। তোমাকে আমি কতবার বলেছি আমাকে মা বলে ডাকবে? মম শুনলে আমার রাগ বেড়ে যায়। আসলে মা, আমি ভাবছিলাম চম্পার বিয়ের বয়স হয়ে গেছে, তার বিয়ে দিয়ে দিলে কেমন হয়? শিল্পার মুখে এরকম কথা শুনে সেখানে বসে থাকা তার ননদ অবাক হয়ে যায়। আরে দাদা, বৌদি হঠাৎ করে আমার পেছনে পড়ে গেল কেন? তোর বৌদির মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। বেশ কয়েকদিন থেকে দেখছি সব সময় কিছু না কিছু করতে থাকে। এবার মনে হচ্ছে তাকে থামাতে হবে। তুই ভয় পাস না, আমি আছি তো। কি বললে? আমাদের চম্পার বিয়ে? আমি কি করব এবার? কি আমাকে তোমার কাছ থেকে জানতে হবে? মা, আমি তো সবার ভালোর জন্যই বলছিলাম। ভেবেছিলাম আপনি আর আরতি আন্টি আত্মীয় হয়ে গেলে আপনাদের সম্পর্ক আরো ভালো হয়ে যাবে। আমার কথা আপনার খারাপ লাগলে আমাকে মাফ করে দেবেন। শিল্পা এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় কবিতা তাকে ডাক দেয়। তুমি কি বললে? আরতিকে নিজের আত্মীয় করে নেব? আরে বাহ বৌমা, আজ প্রথমবার তুমি আমার বৌমা হওয়ার মতোই কথা বলেছো। অনেকদিন থেকে আরতি আমাকে এই সম্পর্কের ব্যাপারে বলছিল, কিন্তু কেউ রাজি হবে না ভেবে আমি কাউকে জানাইনি। আজ তোমার মুখে এই কথাটা শুনে বুঝতে পেরে গেলাম আমি একা নয়, আমার বৌমাও আমার সঙ্গেই আছে। কিন্তু মা, একবার বিক্রম আর চম্পার সঙ্গে এই ব্যাপারে কথা বলে নেওয়া দরকার। তারা যদি রাজি না থাকে? আমি যে সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল সিদ্ধান্ত হবে। এবার থেকে আমি আর আরতি আত্মীয় হয়ে যাব। আমার তো ভেবেই অনেক ভালো লাগছে। কবিতা এসব কথা বলতে বলতে শিল্পার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। তুমি আমার মন খুশি করে দিয়েছো বৌমা। এবার মনে হচ্ছে আমি নিজের মনের মতো বৌমা পেয়েছি। এরপর কবিতা সঙ্গে সঙ্গে আরতিকে ফোন করে এবং তার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ের কথা জানিয়ে দেয়। আরতি কবিতার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। অপরদিকে বিক্রম এবং চম্পা চিন্তিত হয়ে পড়ে। এসব কি হচ্ছে দাদা? বৌদি আমার বিয়ে ওই ডেঞ্জারাস মহিলা আরতির ছেলের সঙ্গে ঠিক করে দিয়েছে। আমার একদম ভালো লাগছে না। তুই ভয় পাস না, আমি আছি তো। পরের দিন সকালে আরতি তার বৌমা এবং ছেলে রাজুর সঙ্গে কবিতাদের বাড়িতে আসে। রাজুর গালে কাটা দাগ থাকায় চম্পা তাকে দেখে অবাক হয়ে যায়। দাদা, ওই ছেলেটার মুখে গুন্ডাদের মতো দাগ রয়েছে। আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই না। বৌদি আমাকে এদের বাড়িতে ফাঁসিয়ে দিচ্ছে কেন? তুই চিন্তা করিস না, আমি তোর বৌদির সঙ্গে কথা বলছি। বিক্রম এই বলে শিল্পার কাছে যায়,
কিন্তু শিল্পা তার দিকে গুরুত্ব না দিয়ে আরতি এবং তার বৌমায়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলাতেই ব্যস্ত থাকে। আরে শিল্পা, তুমি আমার কথা শুনছো না কেন? তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আরে বিক্রম, এখন আমার কাছে সময় নেই। তুমি দেখছো না বাড়িতে গেস্ট এসেছে, এখন ভালোভাবে তাদের খেয়াল রাখতে হবে। শিল্পার এরকম ব্যবহার দেখে বিক্রম প্রচন্ড রেগে যায় এবং তার কাছে গিয়ে তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। বিক্রমকে এভাবে মারতে দেখে সকলে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। অপরদিকে শিল্পা কান্নাকাটি করতে করতে নিজের রুমের ভেতরে চলে যায়। কি হয়েছে বিক্রম, তুই বৌমায়ের গায়ে এভাবে হাত তুললি কেন? মা, আজকাল শিল্পা আমার বউ হওয়ার কর্তব্য পালন না করে বাকি সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করছে, তাই আমি যা করেছি ঠিক করেছি। বিক্রম এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। চম্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখে অনেক দুঃখী হয়ে যায়। এসব কিছু আমার জন্যই হয়েছে। মার বৌদি যখন এটাই চাইছে যে আমি রাজুর সঙ্গে বিয়ে করে নি, তাহলে আমি তাকেই বিয়ে করে নেব। হয়তো এটাই আমার কপালে লেখা আছে। চম্পা এসব কথা ভেবে কান্নাকাটি করতে করতে সেও সেখান থেকে চলে যায়। আরতির বৌমা মিনা কিছু সময় পর শিল্পার কাছে আসে। শিল্পা, এভাবে কান্নাকাটি করো না। মিনা, আমি একটা বন্ধু বানাতে যাচ্ছি, এটা দেখে বিক্রম আমাকে হিংসে করতে শুরু করে দিয়েছে। এই বাড়িতে কেউ আমাকে বোঝে না, আমার শাশুড়িও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। জানি না সকলে আমার থেকে কি চায়। শিল্পা, এবারে তুমি নিজের মুড চেঞ্জ করে নাও। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমি যেভাবে তৈরি হব তুমিও ঠিক সেইভাবেই তৈরি হয়ে আসবে। তুমি লাল লেহেঙ্গা পরবে আর ভালোভাবে মেকআপ করবে, তাহলে দেখো তোমার শাশুড়ি তোমাকে অনেক পছন্দ করবে। সত্যি মিনা, তুমি অনেক ভালো, তুমি সবসময় আমার খেয়াল রাখো। পরের দিন সকালে শিল্পা যখন নিজের রুমে বসেছিল, এমন সময় মিনা তাকে ফোন করে। হ্যাঁ মিনা, বলো। আরে শিল্পা, আমার শাশুড়ি তোমাদের বাড়িতে ফোন করে ইনভাইট করে দিয়েছে। তোমাদের বাড়ির সকলে এবার বেরিয়ে পড়বে। তুমি কিন্তু এখন রুমের ভেতরেই থাকো, কারোর সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন মিনা, তুমি তো কাল বলছিলে আমিও সেখানে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি অবশ্যই আসবে। এখন তুমি তাদেরকে বলে দাও যে তোমার শরীর খারাপ আর তুমি যেতে পারবে না। তুমি ভালোভাবে তৈরি হয়ে দেরি করে পার্টিতে আসবে, তাহলে সকলে তোমার দিকে তাকিয়ে থাকবে। ভিআইপি মানুষেরা সব জায়গায় একটু দেরি করেই পৌঁছায়। মিনার কথা মতো শিল্পা বাড়িতে জানিয়ে দেয় যে তার শরীর খারাপ এবং সে যেতে পারবে না। এরপর সকলে চলে গেলে শিল্পা ভালোভাবে তৈরি হয়ে নেয় এবং মিনাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু সময় পর শিল্পা মিনাদের বাড়িতে পৌঁছায় এবং বাড়ির ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এখানে সকলে সাদা জামা কাপড় পরে আছে কেন? মিনা তো আমাকে বলেছিল তাদের বাড়িতে পার্টি আছে, কিন্তু এখানে কেউ মারা যাওয়ার শোক পালন করা হচ্ছে। শিল্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। অপরদিকে তার শাশুড়ি এবং বিক্রম তার দিকে তাকিয়ে থাকে। শিল্পাকে এভাবে তৈরি হয়ে আসতে দেখে আরতি বলে, আরে কবিতা, তোর বৌমা এসব কি করছে? আজ আমার আত্মীয় মারা গেছে আর তোর বৌমা নতুন বউয়ের মতো তৈরি হয়ে এসেছে। তোর বৌমা কি মরা বাড়িতে এভাবে তৈরি হয়ে যায়? সত্যি কবিতা, তোর যতটা মান সম্মান বেঁচে ছিল তোর বৌমায়ের জন্য সেটাও শেষ হয়ে গেল। আরতির মুখে এ সমস্ত কথা শুনে কবিতা অনেক রেগে যায়। কবিতা শিল্পার দিকে তাকিয়েছিল, এমন সময় বিক্রম তার কাছে আসে। শিল্পা, এসব কি নাটক করছো তুমি? সকালে আমরা যখন তোমাকে আসার জন্য বললাম তখন তুমি বারণ করে দিয়েছিলে, আর এখন মরা বাড়িতে এরকম জামা পরে চলে এলে। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? না মানে, আসলে বিক্রম, মিনা আমাকে বলেছিল এখানে কোনো পার্টির আয়োজন হয়েছে, তাই তো আমি তৈরি হয়ে এসেছি। আমি জানি না মিনা আমার সঙ্গে এরকম কেন করলো। শিল্পা এই বলে মিনার দিকে তাকিয়ে দেখে সে হাসাহাসি করছে। এরপর শিল্পা বুঝতে পেরে যায় যে মিনা ইচ্ছে করেই তাকে অপমান করার জন্য এরকমটা করেছে। আরে কবিতা, তোর বৌমা যখন মরা মানুষের সম্মান করে না, তাহলে বেঁচে থাকা মানুষের সম্মান কিভাবে করবে? তোর বৌমায়ের এরকম স্বভাব দেখে মানুষ তোর উপরেও সন্দেহ করবে। সকলে এটাই মনে করবে তুইও নিজের বৌমায়ের মতোই। আরে কবিতা আন্টি, আমার শাশুড়ি মা একদম ঠিক কথাই বলছে। আমি ভেবেছিলাম শিল্পা অনেক শান্তশিষ্ট মেয়ে, আমি ভালোভাবে শিল্পাকে সবকিছু শিখিয়ে দেব, কিন্তু এবার আমি বুঝতে পেরে গেছি শিল্পা কোনোদিনও শোধরানোর মেয়ে নয়, সে কারোর কথা শোনে না।
মিনার হঠাৎ এরকম পরিবর্তন দেখে শিল্পা আর কিছুই বলে না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। যেটার ভয় হচ্ছিল সেটাই হয়ে গেল। আজ শিল্পার জন্য মায়েরও অনেক অসম্মান হলো। বিক্রম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় মিনা তার ফোন নিয়ে সেখানে আসে এবং সকলকে ফোনের রেকর্ডিং শোনাতে শুরু করে দেয়। আরে মিনা, আমি আরতিকে একদম পছন্দ করি না। তোমরা সবাই দেখলে তো, শিল্পা আমার শাশুড়ির নাম ধরে ডাকে। শুধু এটাই নয়, সে আমার সামনে তার অনেক অপমানও করেছে। আরে কবিতা, তোর বাড়িতে আমাকে এভাবে অপমান করা হয়? আমার অনুপস্থিতিতে তোরা আমার ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলিস? আজ তুই আমার মন ভেঙে দিলি কবিতা। এসব পুরোটা সত্যি নয়। মিনার সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন সেও অনেক কথা বলেছিল। আরে শিল্পা, আমার ব্যাপারে মিথ্যা কথা বলা বন্ধ করো। আমি তোমার মতো নয় যে গুরুজনদের সম্মান করব না। মা, আপনি প্লিজ আমার কথা শুনুন। এই মিনা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। থাক শিল্পা, তোমাকে আর কিছু শোনাতে হবে না। এতদিন পর্যন্ত তোমাকে কিছু বলছিলাম না, তাই তুমি যা ইচ্ছে তাই করতে শুরু করে দিয়েছো। আমিও ভেবেছিলাম মিনার সঙ্গে থাকতে থাকতে তুমি ভালো হয়ে যাবে। বিক্রম, আজ আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে নে। এই মেয়েকে বিয়ে করে তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। কবিতা এই বলে দুঃখী হয়ে আরতিদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বিক্রম, চম্পা এবং শিল্পাও তার পেছনে চলে যায়। মিনার কথায় আমি আমার শাশুড়ির মান সম্মান সব শেষ করে দিয়েছি। আজ আমার জন্য আমার শাশুড়ির অনেক অপমান হয়েছে। ভেবেছিলাম মায়ের শক্তি হয়ে দেখাবো, কিন্তু আমি মায়ের দুঃখের কারণ হয়ে গেছি। শিল্পা বাড়ির বাইরে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় আরতি বাড়ি থেকে বেরিয়ে কবিতার কাছে যায়। আরে কবিতা, একটা পণ্ডিত মশাইয়ের সঙ্গে আমার কথা বলা হয়ে গেছে। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলে আমি তোকে জানিয়ে দেব। এটা তুই কি বলছিস আরতি? আমি তো ভেবেছিলাম আজকের ঘটনার পর তুই আমার মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে আর দিতে চাইবি না। আর যা কিছু হয়েছে সব তোর বৌমায়ের কারণেই হয়েছে। তার স্বভাব খারাপ, তাতে তোদের কি দোষ? রাজু আর চম্পার বিয়ে কেউ আটকাতে পারবে না। তোর কথা শুনে অনেক ভালো লাগলো আরতি। আরে তুই একদম চিন্তা করিস না, তোর মেয়ে আমাদের বাড়িতে এলে অনেক সুখে থাকবে। তাছাড়া সে এখানে আসার পর মিনার সঙ্গে থেকে থেকে মিনার মতো ভালো হয়ে যাবে। সেখানে থাকলে তোর বৌমা তাকে বিগড়ে দেবে। আরতি এই বলে তার বৌমাকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। শিল্পা, তুমি তাদের দরজার সামনে দাঁড়িয়ে কি করছো? এসে গাড়ির ভিতরে বসো। এরপর বিক্রম সকলকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে কবিতা নিজের রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অপরদিকে শিল্পা এবং বিক্রম যখন তাদের রুমে ছিল, এমন সময় বিক্রম বলে, এবার তুমি আমাকে পরিষ্কার করে বলো শিল্পা, কি হয়েছে? আমি একটা সাংঘাতিক জিনিস জানতে পেরেছি বিক্রম। মায়ের জন্য এটা অনেক খারাপ সময়। কি হয়েছে সেটা বলবে তো? সবকিছু এভাবে গন্ডগোল হয়ে গেল কেন? আমি তো ভেবেছিলাম মিনা অনেক ভালো মেয়ে, তাই তার সঙ্গে বন্ধুত্ব করে নিলাম। মিনা যা যা কথা বলতো আমি সেগুলোই করতাম। সে আমার বলা কথাগুলো রেকর্ড করে সেগুলোর মাধ্যমে আমাকে সকলের সামনে খারাপ করে দিল। মিনা আরো বেশি খারাপ খারাপ কথা বলেছিল। আমি জানতাম না যে সে এত চালাক মেয়ে। তুমি একদম ঠিক বলেছো শিল্পা। মিনা এবং তাদের ঘরের সবাই অনেক বেশি চালাক। তোমাকে সাদাসিধে পেয়ে ভালোভাবে ফাঁসিয়ে দিয়েছে। তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে। আমি কিন্তু নিজের ব্যাপারে ভাবছি না বিক্রম, আমি মায়ের কথা চিন্তা করে পাগল হয়ে যাচ্ছি। মিনা আমার যতটা খারাপ করতে পারতো করে দিয়েছে। সে এর থেকে বেশি কিছু করতে পারবে না। আমার কাছে আত্মসম্মান ছাড়া আর কিছু ছিল না। এখন হারানোর মতো আর কিছুই নেই। শিল্পা, তুমি এভাবে কান্নাকাটি করছো সেটা দেখে আমার একদম ভালো লাগছে না। আমার মনে হয় এই কথাগুলো তোমাকে মায়ের সামনে জানিয়ে দেওয়া দরকার। কিভাবে তাদের থেকে বদলা নেওয়া যায় তুমি সেটা ভাবো। আমি চাই না আমার শিল্পা এভাবে দুঃখী হয়ে পড়ে থাকবে। তাহলে আমি কি করব বিক্রম? যারা তোমাকে আর মাকে এভাবে অপমান করেছে তুমি তাদের থেকে বদলা নাও। তাদেরকে এত সহজে ছেড়ে দিও না। আমি তোমার সঙ্গে আছি। বিক্রমের কথা শুনে শিল্পা অনেক সাহস পায়। শিল্পা বিক্রমকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় তার ননদ সেখানে চলে আসে। আরে চম্পা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে বসো। বৌদি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার লাইফ খারাপ করার চেষ্টা করছো? বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। ভেবেছিলাম কোনো রাজকুমারের মতো ছেলে এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, কিন্তু তুমি ওই গুন্ডাদের মতো দেখতে রাজুর সঙ্গে আমার বিয়ে ঠিক করিয়ে দিলে। তোমার জন্য আমার জীবন খারাপ হয়ে গেল বৌদি। আরে চম্পা,
রাজুর সঙ্গে বিয়ের ব্যাপার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এখন আমাদের অন্য একটা ব্যাপার নিয়ে ভাবতে হবে। এর থেকেও বিশাল একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেটার মাধ্যমে মা ভেঙে পড়তে পারে। তুমি কোন ব্যাপারে কথা বলছো শিল্পা? তোমরা দুজন আমার কাছে এসো, আমি তোমাদের কানে কানে বলবো। এরপর শিল্পা বিক্রম এবং চম্পাকে সমস্ত কথা জানিয়ে দেয়। শিল্পার কথা শুনে তারা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এসব তুমি কি বলছো বৌদি? তার মানে সেই আরতি আর তার পেতনি বৌমা মিলে অনেক ডেঞ্জারাস প্ল্যান করেছে? হ্যাঁ চম্পা, তাদের এই খারাপ প্ল্যান থেকে মাকে বাঁচাতেই হবে, না হলে আমি কোনোদিনও মাকে নিজের মুখ দেখাতে পারবো না। শিল্পা, এই কাজে আমি আর চম্পা তোমাকে সাহায্য করব। আমার বিশ্বাস যে আমরাই জিতবো। পরের দিন সকালে কবিতা যখন হলরুমে বসেছিল, এমন সময় শিল্পা তার কাছে যায় এবং তার পা ধরে ক্ষমা চাইতে থাকে। আমাকে ক্ষমা করে দিন মা, দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও এরকম কিছু করব না, যার জন্য আপনার মান সম্মান নষ্ট হবে। শিল্পা এই বলে কান্নাকাটি করতে থাকে। কবিতা কিছু সময় পর্যন্ত শিল্পার দিকে তাকিয়ে থাকার পর বলে, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তোমাকে অনেকবার ক্ষমা করেছি, কিন্তু বারবার তুমি আমার মান সম্মান নিয়ে খেলা করে গেছো। আজ থেকে আমাদের মধ্যে আর কোনো রকম সম্পর্ক থাকবে না। আমরা শুধু বাইরের লোকেদের সামনেই শাশুড়ি বউ হওয়ার নাটক করব। আমি আর তোমাকে নিজের বউমা মনে করি না, তুমি শুধু আমার ছেলের বউ। শাশুড়ির মুখে এরকম কথা শুনে শিল্পা অনেক দুঃখী হয়ে যায়। এরপর সে কান্নাকাটি করতে করতে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় কবিতা তাকে আটকায়। দাঁড়াও শিল্পা, আমি তোমার সঙ্গে নিজের সম্পর্ক শেষ করেছি, কিন্তু চম্পার সঙ্গে এখনো তোমার সম্পর্ক আছে। তাই তুমি চম্পার জন্য যদি কিছু করতে চাও তাহলে করতে পারো, আমি তোমাকে আটকাবো না। আজ থেকে আমি তোমাকে কোনো কাজের জন্যই বাধা দেব না, তুমি নিজের ইচ্ছে মতো থাকতে পারবে। কবিতা এই বলে সেখান থেকে চলে যায়। মা, আপনি আমার সঙ্গে সম্পর্ক শেষ করে নিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি একদিন সবকিছু ঠিক করে দেব। আমি আপনার কোনো রকম ক্ষতি হতে দেব না। এইভাবে দেখতে দেখতে এঙ্গেজমেন্টের দিন চলে আসে। শিল্পা যখন বাড়ি সাজানোর কাজ করছিল, এমন সময় চম্পা তার কাছে আসে। আরে বৌদি, তুমি তো ডেকোরেশনের কাজে ব্যস্ত হয়ে গেলে, সবকিছু তোমার প্ল্যান হিসেবেই হচ্ছে তো? হ্যাঁ চম্পা, আমি সব নিজের প্ল্যান মতোই করছি। তোমাকে কি করতে হবে জানা আছে তো, তুমি সেটা করতে শুরু করে দাও। আমিও বাকি কাজগুলো মেটাতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি তাকে ফোন করে দাও। চম্পা তার বৌদির কথায় একটি ফোন লাগায়। হ্যালো, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? আরে হ্যাঁ, অনেক আর্জেন্ট ব্যাপার, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। আমি জিসিটি কফি হাউসে তোমার অপেক্ষা করব। চম্পা এই বলে ফোন রেখে দেয়। তার ফোন রেখে দেওয়ার পর শিল্পা একটি ফোন করে। হ্যালো, আমি আর্জেন্টলি তোমার সঙ্গে দেখা করতে চাই। কখন কোথায় দেখা করতে হবে এটা তুমিই ঠিক করো। আরে হ্যাঁ, আমি একাই থাকবো, আমার সঙ্গে অন্য কেউ থাকবে না। তোমাকেও একাই আসতে হবে কিন্তু। শিল্পা এই বলে ফোন রেখে দেয়। বৌদি, আমার অনেক ভয় করছে, সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয়ে যায়। তুমি একদম চিন্তা করো না চম্পা, এখন আমাদেরকে ভয় পেলে চলবে না। অল দ্য বেস্ট চম্পা। শিল্পা এবং চম্পা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর চম্পা জিসিটি কফি হাউসে গিয়ে কারোর জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছু সময় পর্যন্ত অপেক্ষা করার পর কফি হাউসের বাইরে একটি গাড়ি এসে দাঁড়ায়। আরে এই তো, গাড়ি এসে গেছে, মনে হচ্ছে সে এই গাড়ির ভেতরেই আছে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর গল্পের পরবর্তী পর্বে কি হবে সেটা দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।